আজকের মতো এই ডেলিভারিটা দিয়ে আমি শেষ করব। আকাশের অবস্থা মোটেও ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাছাড়া রাতও হয়েছে বেশ। ঠিক 1 বছর আগেও মাথার ঘাম পায়ে ফেলে এই 2 টাকা উপার্জনের জন্য এভাবে ঘুরে বেড়াতে হবে এ আমি কল্পনাও করতে পেরেছি। বাইক থেকে নেমে অর্ডার দেওয়া জিনিসপত্রগুলো বিলের সঙ্গে মিলিয়ে নিলাম। একটা কালো তিলের প্যাকেট, কালো সর্ষে, সিঁদুরের প্যাকেট আর কড়ি। অবাক হলাম, রোজ এত ডেলিভারি দিচ্ছে কিন্তু এমন উদ্ঘট জিনিস এর আগে কেউ অর্ডার করেনি। যাই হোক, আমার আর কি, মানে ডেলিভারিটা পৌঁছে দিয়ে বৃষ্টি আসার আগে বাড়ি পৌঁছতে পারলেই হলো। কোন ফ্লোর যেন? 14 তলা। কমপ্লেক্সের ভিতরটা কেমন যেন নিস্তব্ধ। সবাই কি শুয়ে পড়লো নাকি? বেশ খানিক বাদে লিফটটা নেমে ঘটাং করে আমার পায়ের সামনে এসে দাঁড়ালো। আমি লিফটে উঠে 14 তলার বোতাম টিপার সঙ্গে সঙ্গেই লিফটের দরজাটা আবার ঘটাং শব্দে বন্ধ হয়ে গেল। লিফটের ভিতরে কম পাওয়ারের একটা আলো মিটমিট করে জ্বলছে। ভিতরে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে সোদা গন্ধ। আমার এরকম কোনোদিন হয় না, কেন জানি না আজই আমার কেমন ভয় ভয় করতে লাগলো। হঠাৎই লিফটের ম্রিয়মান আলোটা কাঁপতে শুরু করলো, সঙ্গে সঙ্গে লিফটটাও একটা ঝটকা দিয়ে থেমে গেল। এত তাড়াতাড়ি 14 তলা চলে এলো নাকি? দরজা খুলতেই আমি সেই ফ্লোরের করিডোরে পা রাখলাম। করিডোরটা ঘুটঘুটে অন্ধকার, একটাও আলো জ্বলছে না। একটা লাইট জ্বালিয়ে রাখতে কি হয়? এখন এই অন্ধকারে কিভাবে ফ্ল্যাটটা খুঁজে পাবো কে জানে। এই করিডোরে 1 পা হাঁটতেও আমার ভয় করছে। হতে পারে লিফটে ঘটা ঘটনার আকস্মিকতা আমার নার্ভকে দুর্বল করে দিয়েছে। ভাবলাম ঠিকানায় দেওয়া নম্বরে একবার ফোন করি, কিন্তু ফোন হাতে নিয়ে দেখি নেটওয়ার্ক নেই। ফ্ল্যাট নাম্বার 14E, কিন্তু অন্ধকারে কোনো ফ্ল্যাটেরই নম্বর বুঝতে পারছি না। ফোনের আলো দরজার উপর ফেলতেই দেখতে পেলাম প্রত্যেকটা দরজার গায়ে কালচে দাগ শুকিয়ে আছে। সেই দাগগুলো ভালো করে লক্ষ্য করতেই আমার বুকটা কেঁপে উঠল। কিসের দাগ এগুলো? আলো ঘুরিয়ে দেওয়ালে ফেলতেই চমকে উঠলাম। সাদা দেওয়ালে কালো কালো হাতের ছাপ। সিঁড়ির কাছ থেকে একটা অস্পষ্ট কান্নার শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন ভীষণ কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। কে কাঁদছে? কে? কোনো উত্তর নেই। কান্নার শব্দটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। মনে হলো যে কাঁদছিল এবার সে খুব কাছাকাছি চলে এসেছে আমার। হাতের আলোটা দেওয়ালে ফেলতেই হাত পা ঠান্ডা হয়ে গেল। অদ্ভুত একটা গলার স্বর শুনে চমকে পিছনে তাকিয়ে দেখি আলো আধারিতে দেওয়ালের গায়ে একটা দীর্ঘকায় ছায়া। ছায়ার মাথাটা সিলিং ছুঁয়ে গেছে। সেই ছায়ার হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর ঘাটটা ডান দিক থেকে কাত হয়ে যেন ঝুলে পড়েছে। এই কোন জায়গায় এসে পড়েছি আমি? না না, এখান থেকে বেরোনোর এক্ষুনি উপায় বের করতে হবে। আমি আবার লিফটের জন্য কল করতে লাগলাম, কিন্তু লিফট এলো না। আমার ফোনটা বেজে উঠলো। হ্যালো, আপনি কোথায় বলুন তো? কখন থেকে ফোন করছি। বাঁচান স্যার, বাঁচান। জানি না কোন ফ্লোরে আটকে পড়েছি। এখানে সবকিছু অন্ধকার, আমার ভীষণ ভয় করছে। ওহ, আপনারা কি যে করেন না। নিঘাত ভুল করে ওপরের ফ্লোরে চলে গেছেন। লিফটে উঠে নেমে আসুন। হ্যাঁ, কিন্তু কিন্তু হ্যালো হ্যালো হ্যালো। আশ্চর্য, লোকটা কিরকম যন্ত্রের মতো বলে গেল। কিছু বলার আগেই ফোনটাও কেটে গেল। ততক্ষণে লিফটটা শব্দ করে উঠে এসেছে। দরজা খুলতে আমি ঢুকে পড়লাম। সশব্দে বন্ধ হয়ে গেল দরজাটা। নিচের ফ্লোরে পা রাখতেই যেন ধরে প্রাণ এলো। মনে হলো দুঃস্বপ্ন কেটে ঘুম ভাঙলো যেন। ফ্ল্যাট নাম্বার মিলিয়ে দরজায় বেল বাজাতেই একজন মাঝবয়সী স্থূলকায় লোক বেরিয়ে এলেন। আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি তুমি কি ডেলিভারি দিতে এসছো? তোমার নাম কি? আমার নাম সৌরভ ঘোষ।
আপনার প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে আমি এসেছিলাম। বলি কি কক্ষণে তুমি ওই ওপরের তলায় উঠতে গেলে? লিফটে দেখোনি ওই তলার বোতামটায় লাল সেলো টেপ দেওয়া আছে? বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। না না না, তোমার একদম ওখানে যাওয়া উচিত হয়নি। ওই 13 তলায় আছেটা কি বলুন তো? ওখানে দেওয়ালে কালো কালো হাতের ছাপ দেখলাম। আর অত জেনে তোমার হবেটা কি? মাল ডেলিভারি হয়ে গেছে, আমার অর্ডারগুলো সবকিছু আছে তো? আমি স্লিপ মিলিয়ে জিনিসগুলো ওর হাতে তুলে দিলাম। আমি ডেলিভারি দিয়ে ফিরেই আসছিলাম, হঠাৎই উনি পিছন থেকে আমায় ডাকলেন। এই যে, একবার এদিকে একটু শোনো তো। লোকটা ফোন হাতে উদ্গ্রীব হয়ে কি যেন দেখছিল। দেখে আমি কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম। আমি কাছে যেতেই উনি হাতে ধরা ফোনটা আমার দিকে কাঁপা কাঁপা হাতে এগিয়ে দিয়ে বললেন, দেখো তো একে চিনতে পারো কিনা। আমি ওনার ফোনের গ্যালারিতে খোলা ছবিটা দেখে অবাক হয়ে গেলাম। এ তো আমার দাদা ভাইয়ের ছবি। আপনার কাছে এলো কি করে? এই ছেলেটি তোমার দাদা? লোকটি অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি প্রশ্ন করতেই যাচ্ছিলাম, আমার দাদার ছবি এনার কাছে এলো কিভাবে, তার আগেই শোনো, চলে যাবে না কিন্তু, এখানে একটু দাঁড়াও। এই বলে উনি শশব্যস্ত হয়ে ভিতরে গেলেন। ঘর থেকে চাপা স্বরে ফিসফাস কথা কানে আসতে লাগলো। কিছুক্ষণ বাদেই লোকটা দরজা খুলে হাসি মুখে এসে বলল, আহা, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসে বসো। বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, আসো ভেতরে আসো, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। লোকটার এই আকস্মিক পরিবর্তন আমাকে অবাক করে দিল। আমার ঘরের ভিতরে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাইরে প্রবল বৃষ্টি সত্যি শুরু হয়েছে, তাই বাধ্য হয়ে আমি ভিতরে গিয়ে বসলাম। ঘরে ঢুকতেই অবাক হলাম। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, লোকজন বলতে তেমন কেউ নেই। মেঝেতে একজন বসে আছেন, তার পরনে কালো আলখাল্লা, মাথায় কালো কাপড়ের ফেটটি, কপালে মস্ত লাল তিলক। দেখি বোঝা যাচ্ছে লোকটি ওঝা মতো কেউ। উনি বসে বসে মাটিতে সিঁদুর দিয়ে পঞ্চভুজ আঁকছেন। পঞ্চভুজের 5 কোণায় 5টি মোমবাতি জ্বলছে। লোকটা ওই ওঝাটার কানের কাছে গিয়ে কি যেন বললেন। এই যে এসে গেছে। কথাটা শুনেই কালো পোশাকের লোকটা রক্তাবধূ চোখ তুলে আমার দিকে তাকালেন আর অদ্ভুতভাবে হেসে বললেন, খুব ভালো, খুব ভালো, বসো বসো, আজ যে তোমার অনেক কাজ। আমার কাজ? কি কাজ বুঝলাম না তো। পারবে পারবে, সব বুঝতে পারবে। তার আগে আমি এই কাজটা সেরে নি। লোকটা সেই পঞ্চভুজের ওপর কালো তিল ছড়িয়ে বিড়বিড় করে কি সব মন্ত্রপাঠ শুরু করলো। ওদের হাব ভাব আমার মোটেও ঠিক লাগলো না। কথাবার্তা সবকিছু আমার কাছে হেঁয়ালির মতো লাগছে। আমি কিছুতেই বুঝতে পারলাম না আমার দাদা ভাইয়ের ছবি ওদের কাছে এলো কি করে। এটা না জানতে পারা অব্দি আমার মনে শান্তি হচ্ছে না। আচ্ছা, আপনারা দাদা ভাইয়ের ছবি নিয়ে কি করছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। আরে সব বলবো, তার আগে তুমি এই প্রসাদটুকু খেয়ে নাও। লোকটা আমার দিকে একটা রেকাবিতে কিছু ফল আর সন্দেশ এগিয়ে দিল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, প্রসাদ? হ্যাঁ, বড় বিপদ চারিদিকে, তাই এই ঘরে একটু এই মন্ত্রতন্ত্র পাঠ করিয়েছিলাম, সেটারই প্রসাদ। নাও, খেয়ে নাও। আমি রেকাবি থেকে একটা সন্দেশ মুখে দিলাম। ওরা অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে তখনও। ওদের অস্বাভাবিক চাহনি আমার মনের ভিতরে অস্বস্তির ঝড় তুলেছে। আমার হাত পা মাথা সব ঝিমঝিম করছে। আমি কোনো মতে প্রশ্ন করলাম, বিপদ? কিসের বিপদ? কথা বলতে গিয়ে খেয়াল করলাম আমার কথা যেন জড়িয়ে যাচ্ছে, জিভটা অসাড় হয়ে যাচ্ছে, দু চোখের দৃষ্টি ঝাপসা। কি হচ্ছে? আমার মাথা ঘুরছে কেন?
তোর দাদা আমাদের জীবনটা দুর্বিষহ করে তুলেছে, আর তার একটা হেস্তনেস্ত করতে হবে তো নাকি? মেঘনা চাইতে জল। মুহূর্তেই আমার চোখে অন্ধকার নেমে এলো। উগ্র একটা ধূপের গন্ধ আর মন্ত্রোচ্চারণের শব্দে আমার জ্ঞান ফিরে এলো। আর জ্ঞান ফেরার সাথে সাথেই আমার শরীরে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করলাম। দেখতে পেলাম আমার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে কারা যেন ব্যালকনির সাথে। কালো আল খাল্লা পরা লোকটা অদ্ভুত সব মন্ত্র পাঠ করতে করতে আমার চারিদিকে আতপ চালার সিঁদুরের বৃত্ত আঁকছে। আমি চিৎকার করে উঠলাম, এ কি আমায় এভাবে আটকে রেখেছেন কেন? আমি কি করেছি? আমার এই প্রশ্ন শুনে ওরা অদ্ভুত ভাবে হাসতে শুরু করলো। আমি দড়ি থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকি প্রাণপণ। লোকটা হাসতে হাসতে বলেন, কোনো লাভ হবে না, এই জাল ছিঁড়ে কিছুতেই বেরিয়ে যেতে পারবে না। আমিও চেষ্টা করেছি বহুবার, কিন্তু কিছুতেই পারছি না। সমস্যার জাল ঠিক এইভাবে ঘিরে ধরেছে আমায়। এই ফ্ল্যাটটা বানাতে আমার অনেক খরচ হয়েছে, কিন্তু কি কপাল দেখ, এই ফ্ল্যাটে একজন কেউ এসে থাকতে পারে না। এবার পারবেন, আর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার ইতি হয়ে যাবে। ওঝা লোকটা কয়েকটা শুকনো লঙ্কা আমার সারা শরীরে বলতে চোখ বুজে উৎকট মন্ত্র পাঠ শুরু করলেন। এসব কি হচ্ছে? আপনারা আমার সাথে এমন করছেন কেন? আপনাদের বিপদের সঙ্গে আমার সম্পর্কটাই বা কি? কি কারণে তা এক্ষুনি বুঝতে পারবি। ভৈরব বাবু, আপনি তাড়াতাড়ি কাজ শুরু করুন। আমি অসহায় ভাবে তাকিয়ে দেখলাম ওই ওঝা বৃত্তের চারিদিকে মোমবাতিগুলো জ্বালিয়ে রাখলো, তারপর উঠে হাওয়ায় এক মুঠো কালো ভস্ম উড়িয়ে দিল। এইবার কি করবি তুই? এবার যদি এই বাড়ি ছেড়ে চলে না যাস, তবে একে কিন্তু আমি ছাড়বো না, একদম ছাড়বো না। কথা শেষ করে ওরা আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসতে লাগলো। আমি বুঝলাম আমার বিপদ ঘনিয়ে আসছে, যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। লোকটা যতই মন্ত্র পড়ে সর্ষে আমার গায়ে ছেটাচ্ছে, ততই আমার শরীরটা যেন ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। এখন আমার নড়াচড়ার ক্ষমতা অবধি নেই। আমার এই অবস্থা থেকে ওরা দুজন হাসছে আর কাকে যেন ডাকছে। কিরে, আর কত কষ্ট দিতে হবে এই ছেলেটাকে? নাকি এবারে শেষ দেখতে চাস? আরেক মুঠো ছাই ছুটতেই আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, আর সঙ্গে সঙ্গেই কালো হাওয়ার এক ঘূর্ণি পাক খেয়ে ঘরের ভিতরে এসে ঢোকে। আবার সেই লম্বা কালো ছায়াটা দেখতে পেলাম। ভীষণ ভয়াল স্বরে সে বলে উঠল, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। এই গলার স্বর আমার যেন ভীষণ পরিচিত, কিন্তু এ যে অসম্ভব। কিছুতেই ছাড়বো না। আগে তুই এই আবাসন ছেড়ে চলে যা। তোর জন্য আমার আজকে এত লস। কিছুতেই না। যা বোঝা পড়া সব তোর সঙ্গে। আমার ভাইটাকে এর মধ্যে কেন কষ্ট দিচ্ছিস? লম্বা ছায়াটা ধীরে ধীরে আবার একটা মানুষের অবয়ব নিচ্ছে। এই অবয়বকে আমি চিনি, এই যে আমার দাদা ভাই। 1 বছর আগে সাইটে কাজ করার সময় থেকে নিখোঁজ। তারপর থেকে ওর আর খোঁজ পাওয়া যায়নি। আমার গলার স্বর কান্নায় রুদ্ধ হয়ে যায়। ভাই, একদম চিন্তা করিস না, ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই পালিয়ে যা এখান থেকে। এত সোজা নাকি? তুই যতক্ষণ না এখান থেকে যাচ্ছিস, তোর ভাইকে আমরা কিছুতেই ছাড়বো না। আমি দেখতে পেলাম দাদা অনেক কষ্টে 2 হাতে আমার বাঁধন মুক্ত করে দিচ্ছে। আমি প্রশ্ন করলাম, দাদা দাদা আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? তুই এখানে কি করে এলি? ওরাই বা কারা? ও হলো পুলক সেনগুপ্ত।
এই ফ্ল্যাটের প্রমোটার, যে বেআইনি জমির ওপর বেআইনি ফ্ল্যাট করে মুনাফা করতে চেয়েছিল। আমি তার প্রতিবাদ করেছিলাম মাত্র। আমি জানতাম এই ফ্ল্যাট এতটাই খারাপ যে যে কোনো দিন ভেঙে পড়বে, তাই আমি এর প্রতিবাদ করেছিলাম। আর প্রতিবাদের ফল কি হয় এ সমাজে তুই তো ভালো করেই জানিস। শুনে রাখ তোরা, আমি এখান থেকে কোনোভাবেই যাব না, কাউকে এসে থাকতে দেব না। কারণ আমি কারোর ক্ষতি চাইনি কোনোদিন, আর মরেও চাইব না। তবে রে এত বড় সাহস! ওরা কিছু করার আগে আমি দেখলাম ওদের শরীর দুটো শূন্যে ভাসছে। ওরা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও আমাদের, বাঁচাও বাঁচাও। ওরা শূন্যে ভাসতে ভাসতে কোথায় যেন মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে ফ্ল্যাটটাও নড়ে উঠলো, যেন মনে হলো এক্ষুনি হুড়মুড় করে ভেঙে পড়বে ফ্ল্যাটটা। আমি শুনতে পেলাম শূন্য থেকে দাদা ভাই বলছে, পালিয়ে যা ভাই, পালিয়ে যা, এক্ষুনি পালিয়ে যা। মা বাবার খেয়াল রাখিস ভাই, ওদের জানাস তোর দাদা কোনোদিন কাউকে বিপদে পড়তে দেবে না। দূরে থেকেও আগলে রাখবো আমি। পালিয়ে যা। বাড়িতে ফিরে সব ঘটনা মা বাবাকে জানাতেই তাদের চোখ ঝাপসা হয়ে গেল। বাবা বললেন, সন্তুটা সারা জীবন মানুষের কথাই ভেবে গেল। যতদিন বেঁচে ছিল ততদিনও, আর এখনো। সুরপা, তুমি রত্ন গর্ভা।